হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা সাইকোলজিক্যাল হরর সিনেমা এবং এখানে প্রতীকী কিছু জিনিস দেখানো হয়েছে। মানে প্রতীকী জিনিস বলতে দেখানো হয়েছে যে পুরো পৃথিবীর ওপরের সারির যে মানুষগুলো থাকে তারা কিন্তু নিচের শ্রেণীর যে মানুষ থাকে তাদের জীবনযাপন কিন্তু কন্ট্রোল করে। ফর এক্সাম্পল, নায়ক নায়িকা বা মডেলের জন্য বিভিন্ন ট্রেন্ড আসে যেটা আমরা ফলো করি। রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা আমাদের জন্য নিয়ম ঠিক করে দেয়, সেই নিয়মে আমরা চলি। তো সেই জিনিসটাই এই সিনেমাতে একটু প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমার যে পরিচালক তাকে তুমি হয়তো অনেকবার দেখেছো। তোমরা কি কখনো কে অ্যান্ড পিল নামে মানে এই পেছনে যে দুজনকে দেখতে পাচ্ছ এদের ভিডিও কখনো দেখেছো? ফেসবুকে তো অবশ্যই দু একবার সামনে আসা উচিত। তো এইখানে যে পিল রয়েছে, কালোটা আর কি, সেই সিনেমাটি ডিরেক্ট করেছে এবং এর আগেও সে আরেকটা সিনেমা ডিরেক্ট করেছিল যেটা নাম হচ্ছে গেট আউট, খুবই হিট হয়েছিল। এই বছরও হিম নামের একটা সিনেমা সে ডিরেক্ট করেছে, সেটাও হিট হয়েছে। তো যাই হোক, এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.8, মোটামুটি ভালো রেটিং। চলো আমরা খুবই সংক্ষেপে সিনেমাটি সম্পর্কে জেনে আসি ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। সিনেমা শুরু হয় আমেরিকার মাটির নিচে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড টানেল দেখিয়ে, যেগুলো সরকারই তৈরি করেছে, বাট কেন তৈরি করেছে, কি উদ্দেশ্যে তৈরি করেছে এটা কেউ জানে না। তো গল্পের শুরু হয় 1986 সাল থেকে, যখন একটা টিভিতে একটা চ্যারিটি ইভেন্টের বিজ্ঞাপন চলছে যেটার নাম হচ্ছে হ্যান্ড অ্যাক্রস আমেরিকা। আর এই ইভেন্টে লাখ লাখ মানুষ একজন আরেকজনের হাত ধরে লম্বা সারিতে দাঁড়াবে এবং এই ইভেন্টের মাধ্যমে দারিদ্র্য এবং ক্ষুধার বিরুদ্ধে মানুষ লড়াই করার জন্য ফান্ড সংগ্রহ করছিল। আর এরপর সান্টা ক্লজ বিচের বিজ্ঞাপন আসে, মানে মনে করো কক্সবাজারের বিজ্ঞাপন আসে। আর ওই জায়গাতে আমরা একটা ছোট মেয়ে অ্যাডেলেটকে দেখি যে তার প্যারেন্টস এর সাথে এখানে জন্মদিন উদযাপন করতে এসেছিল। তো অ্যাডলেটের বাবা এখানে একটা গেম খেলে এবং মাইকেল জ্যাকসনের একটা টি-শার্ট উপহার পায় যেটা তার মেয়েকে দেয়। আর কিছুক্ষণ পরে অ্যাডেলেট করে কি বিচে একাই ঘুরতে থাকে এবং পথ হারিয়ে ফেলে। আর এরপর অ্যাডেলেট সামনে একটা ফান হাউস দেখতে পায় আর এরপর সে ওটার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু এখানে অনেকগুলো আয়নার কারণে অ্যাডলেট বাইরে আসার রাস্তা খুঁজে পায় না। তো হঠাৎ করে অ্যাডলেট তখন নিজের একটা প্রতিচ্ছবি দেখতে পায় যেটা একদমই নোট ছিল না। তো এরপরও বুঝতে পারে এটা কোনো প্রতিফলন ছিল না, বরং অ্যাডলেটের মতো দেখতে হুবহু আরেকজন ছিল। তো এটা দেখে অ্যাডলেট খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে বাবা মায়ের কাছে ফেরত আসে। আর এই দৃশ্যটা তোমাদের মনে রাখতে হবে। আর এরপর আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে অনেকগুলো খরগোশ রাখা ছিল। তো এরপর গল্প চলে আসা হচ্ছে বর্তমানে 2019 সালে, মানে এই সিনেমার টাইমলাইন হচ্ছে 2019 সাল। তো আমরা দেখতে পাই অ্যাডলেট এখন বড় হয়ে গিয়েছে এবং তার গেব নামের একটা হাজবেন্ড রয়েছে। গেব বেশ মজার মানুষ এবং সবসময় জোকস মারে এবং তার একটা ছেলে একটা মেয়ে রয়েছে, ছেলের নাম জেসন, মেয়ের নাম জোরা। তো যাই হঠাৎ করে তার স্বামী বলে ওঠে যে তারা সান্তা ক্রুজ বিচে ঘুরতে যাবে। তো এটা শুনে অ্যাডলেটের একটু ভালো লাগে না, কারণ এর আগে অ্যাডলেট যখন ওই সান্তা ক্লজ বিচে গিয়েছিল তখন সে বাজে রকমের শক পেয়েছিল। এমনকি ওই ফান হাউস থেকে যখন সে বের হয়েছিল তার পরবর্তী কয়েক মাস পর্যন্ত সে নাকি আর কথাও বলেনি। এটা আর কি যে আগের কথা, আর এই পয়েন্টটা মনে রেখো। এবং এরপর তাদের প্যারেন্টস একটা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল আর তারপর সেই প্যারেন্টস অ্যাডেলেটকে ট্রমা থেকে বের করার জন্য ওকে ডান্স ক্লাসে জয়েনও করিয়ে দিয়েছিল। আর এই দিকে আমরা দেখি গেব তার পরিবারকে বলে যে সে একটা সেকেন্ড হ্যান্ড বোট কিনেছে, কিন্তু ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে করে কি সান্টা ক্রুজ বিচে চলে যায় এবং সেখানে গেবের যে ধনী বন্ধু জশ সেও এসেছে তার স্ত্রীকে নিয়ে এবং তার সুন্দরী দুটো যমজ কন্যা ছিল। তবে এইখানে অ্যাডেলেটের একটু ভালো লাগছিল না। আর এরপর জেসন যখন বাথরুম খুঁজতে গিয়ে সেই ফান হাউসের কাছে যায় তখন সে দেখতে পায় জেসনের
সামনে একটা লোক দাঁড়িয়েছিল, তার আঙুল থেকে রক্ত ঝরছিল। তবে ভাগ্যক্রমে ওই মুহূর্তেই অ্যাডেলেড জেসনকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় এবং একা সেখান থেকে চলে এসেছে এজন্য বকাছকা করে। আর এরপর রাতে অ্যাডেলেড আর গেব ওদের সন্তান জেসন আর জোরাকে ঘুমানোর জন্য রুমে পাঠিয়ে তারপর নিজের আলোচনা শুরু করে। তো এখানে অ্যাডেলেড গেবকে রিকোয়েস্ট করে যে এখনই সে এখান থেকে চলে যেতে চায় এবং বলে যে এই জায়গাটা আমার ভালো লাগছে না, এবং সে এখানে তার ওই গল্প বলা শুরু করে কিভাবে একটা ফান হাউসে গিয়েছিল, সেখানে হুবহু তার মতো দেখতে একটা মেয়েকে সে দেখেছিল। তো এখন অ্যাডেলেড ভয় পাচ্ছে ওই একই মেয়ে যদি আবারও তার সামনে চলে আসে। বাট তখনই হঠাৎ করে বাড়ির লাইট চলে যায় আর তারপর জেসন তাদের রুমে এসে বলে বাড়ির বাইরে একটা পরিবার দাঁড়িয়ে আছে। তো এরপর তারা যখন বাইরে যায় গিয়ে দেখতে পায় 4 জন লোক দাঁড়িয়ে রয়েছে এবং তারা 4 জনই লাল রঙের জাম্পস্যুট পরেছিল। তো গেবের কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না, সে একটা লাঠি হাতে ওই পরিবারের সবাইকে ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। আর অ্যাডেলেড তখনই দ্রুত পুলিশকে কল করে ডাকে, তবে তাদের আসতে না কেন 14 মিনিট টাইম লাগবে। আর কিছুক্ষণ পরে বাইরে দাঁড়ানো ওই 4 জনই ঘরে ঢুকে পড়ে। আর ভালো করে দেখলে উইলসনের পরিবার বুঝতে পারে যে ওরা একদম তার মতোই দেখতে, হুবহু ওদের মতোই। মানে ঠিকই বুঝেছো, এই 4 জন ছিল ওই 4 জনের কপি। অ্যাডেলেডের যে কপি মহিলা ছিল তার নাম ছিল রেড, যাকে সে ছোটবেলায় একবার ফান হাউসে দেখেছিল। আর এদের মধ্যে শুধুমাত্র রেডই কথা বলতে পারছিল, তবে তারও একটু গলা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, তারা প্রথমেই ঘরে ঢুকে অ্যাডেলেডকে হাতে হাত করা পরিয়ে দেয় এবং রেড তারপর সবার সামনে একটা গল্প বলতে শুরু করে। তো সেই গল্প বলা শুরু করে যে ওপরে একটা মেয়ে থাকতো এবং তার ছায়া ছিল হচ্ছে নিচে, এবং তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে ছিল। কিন্তু ওপরের মেয়েটা টেস্টি খাবার পেলেও নিচের মেয়েটাকে কাঁচা খরগোশ খেতে হতো। আর ওপরের মেয়ে তো নিজের ইচ্ছায় গেবের সাথে বিয়ে করে নেয়, আর এই কারণে নিচের মেয়েটাকেও বাধ্য হয়ে ওইখানের গেবের মতো দেখতে অ্যাব্রাহামকে বিয়ে করে নিতে হয়। আর ওপরের মেয়েটা 2টো সুন্দর বাচ্চার জন্ম দেয়, কিন্তু নিচের মেয়েটা 2টো দুষ্ট বাচ্চার জন্ম দেয়। মানে জেসন আর জোরার কপি হচ্ছে উমরে আর প্লুটো। তো এইখানে রেডরা যে এসেছে, মানে নতুন যারা এসেছে, তারা নিজেদেরকে পরিচয় দেয় ওদের শ্যাডো হিসেবে, মানে ছায়া হিসেবে। তো এই কারণে রেড মূলত অ্যাডেলেডকে ঘৃণা করে আর এই জন্য ওকে মারতে এসেছে। আর ওইদিকে গেবের যে নকল কপি, ও করিকে ওকে ধরে বাড়ির বাইরে নিয়ে যায় এবং ব্যাট দিয়ে মারতে শুরু করে। আর ওইদিকে জোরা তার নকল জোড়া থেকে বাঁচতে পালাতে শুরু করে, কিন্তু জেসন করে কি প্লুটোকে ওর ঘরে নিয়ে যায় এবং ম্যাজিক ট্রিক দেখাতে শুরু করে। তো জেসন এখানে লক্ষ্য করে ও যেমন করে প্লুটো ওরকমই করছে, প্লুটো মানে পরের যে কপি এসেছে। আর এদিকে জোরার নকল ওকে একটা জায়গায় আটকে ফেলে এবং গাড়ির ওপর উঠিয়ে ওকে ভয় দেখাতে শুরু করে। আর ঠিক তখনই গাড়ির মালিক সেখানে চলে আসে, কিন্তু উমরে তখন তাকে মারতে ব্যস্ত হয়ে যায়। এই সুযোগে জোরা পালিয়ে যায়। আর এইদিকে গেব হুশ ফিরে পায়, তখন সে তার নৌকায় ছিল। তো অ্যাব্রাহাম তাকে লেকে ডুবিয়ে মারার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর সুযোগ পেয়ে গেব তখন তার কপিকে পানিতে ফেলে দেয়। তো যাই এরপর অ্যাব্রাহাম করে কি পানির বাইরে এসে গেবকে স্ট্যাপ করার চেষ্টা করে, কিন্তু গেব অনেক চেষ্টা করে ওই নৌকার ইঞ্জিন চালু করে দেয়, যার ফলে মোটরের কাঁটারে লেগে অ্যাব্রাহামের মৃত্যু হয়। আর এইদিকে রেড করে কি অ্যাডেলেডের উপর অত্যাচার করছিল এবং সে তাকে বলে যে তারা আজকের দিনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর এইদিকে জেসন করে কি বেশ চালাকি করে প্লুটোকে আলমারিতে আটকে দেয়। আর প্লুটো তখন চিৎকার করে উঠলে প্লুটোর মা রেড করে কি ওপরে আসে এবং ওকে বের করে আনে। বাট ততক্ষণে অ্যাডেলেড করেছে কি তার ছেলে জেসনকে ধরে ওখান থেকে পালিয়ে যায়। আর ওখানে কাছেই কিন্তু গেবের ধনী বন্ধু জোশের বাড়ি ছিল, যারা আরাম করে সময় কাটাচ্ছিল। বাট তখন কিটি জশের কাছে এসে জানায় তাদের বাড়ির বাইরে কারো আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু জশ এটাকে সিরিয়াসলি নেয় না। আর তখন ওদের মেয়েও বাইরে এসে একই কথা বলে, কিন্তু ওই মুহূর্তে আমরা দেখতে পাই ওদের মেয়ের হুবহু কপি পেছনে এসে ওদেরকে মেরে ফেলে। আর এরপর জশ আর কিটি কিছু বুঝে ওঠার আগেই ওরাও নিজেদের কপির হাতে মারা পড়ে। তো যাই হোক, অ্যাডেলেড আর তার পরিবার তো এখানে বাঁচার জন্য এসেছে, কিন্তু জানতে পারে যে এখানেও কপি মানুষ এসেছে এবং তারা ওদের আসল লোকদেরকে মেরে ফেলেছে। তো তারা অ্যাডেলেডকে ধরে নিয়ে যায় আর জশের কপি করে কি গেবের পেছনে পড়ে যায়। কিন্তু তখন জেসন আর জোরা করে কি এই বিষয়টা নিজেদের হাতে নিয়ে নেয় এবং তারা দুজনেই ওদের মাকে বাঁচাতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, যেখানে জোরা করে কি ওই 2 যমজ বোনের যে তোমার ক্লোন রয়েছে, কপি রয়েছে, তাদেরকে গলফ স্টিক দিয়ে মেরে ফেলে। আর এইদিকে গেব করে কি জশের কপিকে তার বড় নৌকায় নিয়ে যায় আর ঠিক সেখানেই তাকে মেরে ফেলে। কিন্তু এখানে শুধুমাত্র কিটির শ্যাডোটাই বাকি ছিল আর তার মাথায় জেসন করে কি একটা ট্রফি দিয়ে মারে। আর এর ফলে মনে করো কপিও শেষ, ওই পুরো পরিবারও শেষ। আর এরপর পরিবার একটু স্বস্তি পায়, কিন্তু পুলিশকে যখন কল করে পুলিশের সকল লাইনই ব্যস্ত দেখাচ্ছিল। আর তারপর তারা যখন নিউজ চ্যানেল অন করে তারা তো মনে করো শকড হয়ে যায়। তারা দেখতে পায় পুরো আমেরিকাতে এটা ঘটছে, সবারই ক্লোন বেরিয়ে এসেছে এবং সবাই করছে কি আসলদেরকে মেরে ওই জায়গাটা নিচ্ছে এবং তারা সবাই মাটির নিচ থেকে নর্দমা থেকে বেরিয়ে এসেছে। তো অ্যাডেলেড তখন বলে এই কপি মানুষেরা মূলত তাদের আসল মানুষদেরকে মেরে এই দুনিয়ায় জায়গা নিতে এসেছে। তো আমাদের মনে হয় দেশ ছেড়ে আমাদের মেক্সিকো পালিয়ে যাওয়া উচিত। মানে বিপদে বললে খালি মেক্সিকো, কিন্তু সারা জীবন আমেরিকানরা মেক্সিকানদের দেখা পারে না। তো যাই হোক, এখান থেকে তারা সবাই করে কি ওদের বড়লোক বন্ধু জশের গাড়িতে চেপে এখান থেকে বের হওয়ার প্ল্যান করে। আর তারপরে অ্যাডেলেড যখন চাবি নিতে ঘরের ভেতরে ঢোকে তখন একটা কপি তার উপর আক্রমণ করে, যেটা হয়তো বেঁচে গিয়েছিল। তো অ্যাডেলেড তখন করে কি একটা কাঁচি নিয়ে সেটাকে স্ট্যাপ করে মেরে ফেলে। আর এরপর গাড়ি চালু করতেই তারা তাদের সামনে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে, মানে ওই জোরার সম্ভবত কপি। তো জোরা তখন ওকে ফুল স্পিডে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু উমরে গাড়ির উপর উঠে যায়। আর এখন জোরা করে কি গাড়ির গতি বাড়িয়ে দেয় হঠাৎ করে, তারপর ব্রেক করে। তো এর ফলে
উমরে করে কেউ উড়ন্ত অবস্থায় গিয়ে জঙ্গলে গিয়ে পড়ে। আর তারপরে অ্যাডেলেড গিয়ে দেখতে পায় যে উমরে একটা গাছে ঝুলে রয়েছে, আর ওখানেই তার মৃত্যু হয়ে যায় ওই কপিটার আর কি। আর এরপর তারা সকাল পর্যন্ত গাড়ি চালাতে থাকে এবং তারা দেখতে পায় অনেকেই তাদের ক্লোনের কাছে মারা গিয়েছে বা কপির কাছে মারা গিয়েছে। কিন্তু হঠাৎ করে তখন প্লুটোদের সামনে চলে আসে, আর অ্যাডেলেড এরপর বাইরে বেরিয়ে প্লুটোকে মারতে যায়, কিন্তু কোনো কারণে সে মারতে পারে না, কারণ ওর সন্তানের মতো চেহারা। কিন্তু পরে আমরা দেখতে পাই ঘটনা তা না, অ্যাডেলেড যদি ওকে মারে তাহলে জেসন করবে কি, পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিবে, সবাইকে ব্লাস্ট করে দিতে চায়। তো তখন জেসনের মাথায় একটা বুদ্ধি আসে, সে করে কি হাত ওপরে করে পেছনে সরতে থাকে। তো প্লুটো জেসনের নকল করতে করতে পেছনে যেতে থাকে এবং একটা জ্বলন্ত গাড়ির ভেতরে পুরে নিজেই ছাই হয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে রেড এসে করে গিয়ে জেসনকে তুলে নিয়ে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। বাট অ্যাডেলেড তখন বুঝতে পারে রেড জেসনকে কোথায় নিয়ে যেতে পারে এবং সে করে কি যায় হচ্ছে সরাসরি সান্তা ক্রুজ বিচে, যেখানে সে অনেকগুলো ক্লোনকে দেখতে পায় এক লেনে দাঁড়িয়ে রয়েছে। আর সেই লাইন শুরু হয়েছে ফান হাউস থেকে, যেখানে অ্যাডেলেড ছোটবেলায় হারিয়ে গিয়েছিল একবার। তো অ্যাডেলেড আবারও করে কি সেখানে ওই মিরর হাউসে ঢোকে এবং সেখানে গিয়ে একটা গোপন দরজা পায় যেটা বেসমেন্টের দিকে ছিল। তো অ্যাডেলেড অনেকগুলো সিঁড়ি পার করে নিচে যায় এবং শেষে পৌঁছে যায় এমন একটা গোপন টানেলে বা ফ্যাসিলিটিতে যেখানে অনেকগুলো ঘর ছিল, অনেক খরগোশ রয়েছে এবং সিনেমার শুরুতে আমরা কিন্তু এই খরগোশগুলোকে দেখেছিলাম যেগুলো এখন মুক্ত হয়ে রয়েছে। তো যাই হোক, অ্যাডেলেড এরপর একটা ক্লাসরুমে যায় যেখানে সে রেডকে পায়, আর রেডের কাছে সে তার ছেলে জেসনের খবর জানতে চায়। কিন্তু রেড তাকে যত ফালতু কথা বলা শুরু করে যে এখানে কি ঘটছে। তো এই যে আমরা যে শ্যাডোগুলো বা ছায়াগুলো দেখেছি, এরা মূলত হচ্ছে ক্লোন, যাদেরকে আমেরিকান সরকারই তৈরি করেছিল এবং তারা এখানে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। মানে মনে করো সামরিক এবং মহাকাশ যে গবেষণা রয়েছে তার জন্য এই ক্লোনগুলোকে তৈরি করা হয়েছিল। মনে করো সামরিক খাতে ক্লোন পাঠিয়ে দেবে যুদ্ধের জন্য, আবার মহাকাশে কলোনি করার জন্য তারা এই ক্লোন ইউজ করবে। কিন্তু তাদের এই এক্সপেরিমেন্ট উল্টো ফেল হয়ে যায়, এবার প্রচুর টাকা খরচ হচ্ছিল কিন্তু এক্সপেরিমেন্টও ফেল, আর এই কারণে এই ক্লোনদেরকে এই টানেলেই মরার জন্য ফেলে গিয়েছিল। কিন্তু এই মানুষগুলো করেছে কি, গবেষণার জন্য যে খরগোশ ছিল সেগুলোকে এতদিন বেঁচে রয়েছে। আর এই ক্লোনগুলোর একটা বিশেষ সমস্যা হচ্ছে, যাদের শরীরে ক্লোন এখানে তৈরি করা হয়েছে তারা সবাই উপরে আসল মানুষ যা করবে নিচে ওরা সেটাই রিপিট করবে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন অ্যাডেলেড আর রেডের দেখা হয়ে যায়, মানে অ্যাডেলেডের ক্লোনের সাথে, যেটা আমরা সিনেমা শুরুতে দেখেছি। আর তারপর যখনই অ্যাডেলেড উপরে ডান্স করতো নিচে রেডে ডান্স করতো, তো বাকি ক্লোনরা তখন ভাবতো যে রেড ওদের চেয়ে সুপিরিয়র, তো এই জন্য তারা রেডকে লিডার হিসেবে মেনে নেয়। আর তারপর রেড সবাইকে ট্রেনিং দেয় এবং তারপর তারা করে কি সবাই এক ড্রেস পরে ওপরের দুনিয়াতে আক্রমণ করে। আর বর্তমানে তারা সবাই হাত ধরে লাইন করে এজন্যই দাঁড়িয়ে রয়েছে, এটা একটা মেসেজ সরকারের উদ্দেশ্যে যে আমাদেরকে যেহেতু তৈরি করেছে, আমাদের যেহেতু মন আছে, আমরাও মানুষ। তো যাই হোক, এরপর আমরা দেখি রেড আর অ্যাডেলেডের মধ্যে লড়াই হতে থাকে এবং শেষমেশ অ্যাডেলেড করে কি রেডকে স্ট্যাপ করে দেয় আর তারপর নিজের হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে ওই রেডের গলা টিপে মেরে ফেলে। আর এরপরে অ্যাডেলেড জেসনকে পেয়ে যাওয়ার ছেলেকে, যাকে রেড একটা লকারে রেখেছিল, আর তারপর তারা দুজনে উপর উঠে যায়। আর ওইখানে জোরা এবং গ্যাবের সাথে তাদের দেখা হয় এবং তারপর এই পরিবার একটা অ্যাম্বুলেন্স নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো সবকিছু তো ঠিকই হয়ে গিয়েছিল, কিন্তু এইখানে একটা গল্পের টুইস্ট আসে। আমরা দেখতে পাই অ্যাডেলেড সেই দিনটার কথা মনে করে যখন সে নিজের ক্লোনকে পেয়েছিল এবং আমরা দেখতে পাই অ্যাডেলেডকে কিন্তু সেই ক্লোন গলা চেপে বেহুশ করে দিয়েছিল। আর তারপর সেই ক্লোন করেছিল কি, অ্যাডেলেডের দেহ নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছিল এবং ওকে হ্যান্ডক্রাফ দিয়ে সেখানে বেঁধে ফেলেছিল। আর তারপর সেই ক্লোনটা অ্যাডেলেডের জামা কাপড় পরে ওপরে ফিরে এসেছিল। তো এর মানে কি দাঁড়ালো, তো অ্যাডেলেডের যে প্যারেন্টস তাকে বাড়ি নিয়ে এসেছিল, তারপর কিন্তু অ্যাডেলেড অনেকদিন কথা বলতে পারেনি। তো মূলত এটা অ্যাডেলেডই নয়, এটাই মূলত ক্লোন। আর সে কথা এই জন্যই বলতে পারছিল না কারণ নিচের যে ক্লোন ছিল তাদের তো কোনো সমাজ ছিল না, তারা কথা বলতে পারতো না। তো ছোটবেলায় আমরা যে অ্যাডেলেডকে দেখেছিলাম এটা কিন্তু সে অ্যাডেলেড নয়, ওই রেডি হচ্ছে আসল ছোটবেলার অ্যাডেলেড। আর এই কারণেই কিন্তু আর কোনো ক্লোন কথা বলতে না পারলেও শুধুমাত্র রেডি কথা বলতে পারতো এবং রেড কিন্তু এই জন্যই স্পেশালি অ্যাডেলেডের উপরে প্রতিশোধ নিতে এসেছিল যে তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে। তবে এইদিকে জেসনেরও হঠাৎ করে সন্দেহ হয় যে তার মাই হচ্ছে ক্লোন, কিন্তু এতে আর কিছুই আসে যায় না কারণ সে তো এই মায়ের কাছ থেকে জন্ম নিয়েছে। আর এরপর সিনেমার শেষে আমরা ক্লোনদের একটা লম্বা লাইন দেখি যারা এক অপরের হাত ধরে দাঁড়িয়েছিল। তো এখানেই গোজামেলে ভরা সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই সিনেমার গোজামেলগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত সিনেমার কনসেপ্টটা ভালো ছিল, কিন্তু এই সিনেমার কনসেপ্টে অনেক প্লট হোল ছিল। প্লট হোল মানে হচ্ছে মনে করো গুজামেল, যেমন অ্যাডেলেডকে ছোটবেলায় যে ওই ক্লোনটা আটকে দিল আন্ডারগ্রাউন্ডে, অ্যাডেলেড তো তখনই বের হয়ে আসতে পারতো, তো এতদিন বের হলো না কেন? আর নিচে যে ক্লোনরা আটকা ছিল ওরা পানি পেলো কই, এবং ওই ফ্যাসিলিটি যদি অ্যাবন্ডেড হয় ওখানে লাইট কিভাবে ছিল? আর খরগোশ খেয়ে ওরা বেঁচে ছিল, খরগোশ এত কিভাবে পেলো ওরা? খরগোশরাই কি খেত? ওদের জামা কাপড় কে সেলাই করে দিত? এবং ওরা এই রেড কালারের কাপড় কই পেলো? এবং ওখানে যদি এতদিন মানুষ থাকে, পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকে, কিভাবে থাকতে পারলো ওরা? আর এতগুলো মানুষের ওখানে জায়গা হলো কিভাবে? আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, রেড তো আর ক্লোন ছিল না, রেড হলো অরিজিনাল মানুষ। রেড যা করবে সেটা হচ্ছে অ্যাডেলেটের করতে হবে। তো অ্যাডেলেট যদি বিয়ে করে বাচ্চা নেয়, ওপরে অ্যাডেলেট আর কি, রেডের তো ওটা করতে হবে না কারণ সে তো মানুষ ছিল। কমন সেন্স ছাড়া সিনেমা, তবে তারপরেও এই সিনেমাটা প্রশংসা পেয়েছে হচ্ছে এটার কনসেপ্টের জন্য, কারণ জর্ডান পিল এই সিনেমার মাধ্যমে একটা সামাজিক বার্তা দিতে চেয়েছিল যে কিভাবে আপার ক্লাসের মানুষেরা লোয়ার ক্লাসের মানুষদের কন্ট্রোল করে। তবে এই মেসেজ দিতে গিয়ে সিনেমার যে অ্যাকচুয়াল স্ক্রিপ্ট বা কনসেপ্ট সেটাই দুর্বল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমাটা হয়তো তোমাদের অনেক ভালো লাগেনি, বাট খুব শীঘ্রই ভালো ভালো সিনেমা আসছে, আর একটু ওয়েট। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতার কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে, প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভে আর্চার ম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়। তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেজন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তৌজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি, এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে। তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টে অর্ডার করো না কেন, ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করলে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি।